বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দেখলাম প্রথম দিকে হল পাওয়া যায় না। তবে মিছিলে যাওয়ার বিনিময়ে হলের গণরুমে কিংবা বারান্দায় থাকা যায়। এই কথা মাকে জানাতেই হলে উঠতে নিষেধ করে দিল। আরও বলল এমন একটা বাসা নিতে যাতে সে ঢাকায় এলে আমার সাথেই থাকতে পারে। আমি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বাসা খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর লালবাগ এলাকায় একটা বাসা মিলল, গৌর শহীদের মাজারের ঠিক পেছনের গলি। কয়জন থাকবা? আমি একাই থাকবো আঙ্কেল, মাঝে মাঝে আম্মু এসে থাকবে। ও, ব্যাচেলার পোলাগো বাড়া দিয়া খুব রিস্কি। আমার এবার কোনো ঝামেলার মধ্যে ফেলাবে না মিয়া। না না, কি বলেন, একদম টেনশন করবেন না। হ, টেনশন তো করবা চাই না, টেনশন আইয়া পরে। আচ্ছা, এই লও চাবি, নিজের বাসা মনে কইরা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রাইখো। আর আমার বাসায় থাকবা, এলাকায় বগুসায়া চলবা। আমার নাম কইলে এলাকায় ছিনতাইকারে ভি তোমার ধরবো না। তই ভাড়া কইলাম 10 তারিখের মধ্যেই দেওয়ান লাগবো, নইলে পরের মাসে সোজা বিদায়। হ। জি আঙ্কেল, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। বাসাটা পেয়েও আমি দুইটা বিষয়ে অবাক না হয়ে পারলাম না। প্রথমত, ব্যাচেলার জেনেও এত সুন্দর একটা বাসা ভাড়া দিল, আর দ্বিতীয়ত এত কম টাকায় বাসা পাবো ভাবতেও পারিনি। পরের দিনই আমি বাসায় উঠে গেলাম। 3 তলা বাসা, নিচের 2 তলা গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে আমি ছাড়া আর কোনো মানুষ থাকে না এই বাড়িতে। সব মিলিয়ে এমন একটা নিরিবিলি বাড়ি আমার দরকার ছিল। নতুন বাড়িতে দিন বেশ ভালোই কাটছিল, তবে একটা সমস্যা হলো, রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। ভালোই হলো, বাইরে প্রচণ্ড গরম, অথচ এসি ছাড়াই আমি ঠান্ডার আরাম পাই। আরেকটা ব্যাপার, প্রতিদিন সকালে প্রথমে দেখা হতো বাড়িওয়ালার সাথে, অথচ সেই বাড়িতে থাকে না। লালবাগ কেল্লার পাশে উনাদের আর একটা বাড়ি আছে, সেখানে থাকে। ঘুম থেকে উঠেই আমার খোঁজ নিতে এখানে চলে আসে। আমি ভালো আছি কিনা, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা এসব জিজ্ঞাসা করে। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারায় একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পাই। তবে আমি যখন বলি কোনো সমস্যা নেই, তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হয় বুকের উপর থেকে যেন 10 মনের একটা পাথর নেমে গেল। বাড়ির দেওয়ালের সাথে একটা টং দোকান, প্রতিদিনই যাওয়া হয়। আর এই বাড়িতে থাকি বলে দোকানের সাথে একটা সখ্যতা হয়ে গেছে। কি মিয়া, নতুন বাসা কেমন লাগতেছে? বইটাই পান না তো আবার? কি বলেন, ভয় পাবো কেন? বেশ ভালোই আছি। নতুন বাড়িতে 2 সপ্তাহ ধরে আছি, কিন্তু মনে হচ্ছে 2 দিনও হয়নি। কি কোন? আপনি কি ঠিক কইতাছেন? বেঠিকের কি হলো? চাইলে আপনিও আমার সাথে একদিন থাকতে পারেন। রাতের বেলা বাসাটা একেবারে এসির মতো ঠান্ডা হয়ে থাকে। না না ভাই, আমার মরার ভয় আছে। যাই না শুই না ওই রকম বাড়িতে আমি 1 মিনিটও থাকবার পারুম না। ওই রকম বাড়ি মানে? একটু ক্লিয়ার করে বলেন তো, ঘটনা কি? বাড়িওয়ালাও রোজ এসে আমাকে জিজ্ঞাসা করে কেমন আছি, ভয় পাচ্ছি নাকি। ব্যাপারটা আমার কাছে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। রহস্যের কিছু নাই। আপনি ভালো আছেন, ভালো থাকেন। আপনারে কইলে আপনি পরে বাসা চাইরা দিবেন, পরে বালিওয়ালা এসে আমার দোকান তো ইলা দিব। অনেক পীড়াপিড়ির পর যা বলল, তার সারমর্ম হলো আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা ভাষায় পেতনি। একটা মেয়ে নাকি ওখানে মারা গিয়েছিল, নাম ছিল মিলু। মিলুই নাকি ভূত হয়ে আসে। এর আগে এই ফ্ল্যাটে 1 সপ্তাহের বেশি কেউ থাকতে পারেনি। আমি সপ্তাহ 2 কিভাবে আসি এই নিয়ে দোকানির বিস্ময়ের শেষ নেই। আমি তো কথাটা হেসেই উড়িয়ে দিলাম। বাসায় আসার পর ব্যাপারগুলো নিয়ে আমি একটু চিন্তা করতে শুরু করলাম।
যতই হেসে উড়িয়ে দেই না কেন, নিজের মনের ভেতর একটু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে। হয়তো সত্যি কিছু একটা আছে এখানে। তবে রাতের বেলা কিংবা মাঝে মাঝে খুব বেশি খিদে পেলে বাইরে যেতে ইচ্ছে করে না, তখন ঘরেই কিছু বানিয়ে নেই। সেদিন খিচুড়ি রেঁধেছিলাম, বাসনগুলো রেখে দিয়েছিলাম সকালে পরিষ্কার করব বলে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় উঠেই ক্লাসে চলে যাই। কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা। আমার মনে হয়েছিল হয়তো আমি পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, ভুলে গেছি। যাক, আমি আর বেশি চিন্তা করলাম না। যেই থাকুক, যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে সে আমার কোনো ক্ষতি করবে না, সেটা আমি ঠিকই বুঝতে পারছি। যদি ভয় দেখাতো তাহলে এতদিন সামনেই চলে আসতো, আড়ালে থাকতো না। একদিন ক্যাম্পাস থেকে ফিরতে একটু রাত হয়ে গেল, খুব ক্লান্ত ছিলাম। দরজা থেকেই জামা কাপড় খুলতে শুরু করলাম, লক্ষ্য কেবল বিছানা। আগে ঘন্টাখানিক ঘুমোবো, তারপর অন্য কিছু চিন্তা করা যাবে। ক্যাম্পাস থেকে খেয়েই ফিরেছি, তাই রান্নার চিন্তা নেই। আমি জুতা মোজা খুলে খুলে এদিকে ওদিকে ছুঁড়ে ফেলতে ফেলতে শোবার ঘরের দিকে এগোচ্ছি। ঠিক তখন এত অগোছালো কেন আপনি? কণ্ঠটি শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল। কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না, একেবারে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে বোঝাতে চেষ্টা করলাম আমি আসলে ভুল শুনেছি। ঘরে কে আসবে? আমিই তো দরজা খুলে ঘরে ঢুকলাম। লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা কাঁপছে। ঘরের তাপমাত্রা অনেক কম, বেশ শীত শীত লাগছে। হয়তো কেউ আমার ঘরে আছে। নীলু নয় তো? নিজেকে বোঝালাম নীলু আমার কোনো ক্ষতি করবে না, ও একটা ভালো বোন, ভালো পেতনি। কিন্তু তাতে খুব বেশি কাজ হচ্ছিল না। হৃৎপিণ্ডের গতি ক্রমান্বয়ে বাড়তে লাগলো। অনেক সাহস সঞ্চার করে পেছনে তাকালাম। কে কে কথা বলল? এরপর মেয়েটার এমন অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার। আমার অগোছালো জীবনের জন্য মৃদু শাসন। এছাড়া এখন সে আমার ঘর গৃহস্থলীর প্রায় সব কাজই করে রাখে। এতে তার প্রতি কেমন একটা আগ্রহ অনুভব করতে লাগলাম। আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর ভয় লাগছে না, বরং তাকে নিজের খুব কাছের একজন মনে হচ্ছে। একদিন আমি ক্লাসে যাওয়ার আগে একটা ছোট নোট রেখে গেলাম আমার অগোছালো কাপড়ের গাদার উপর। আমি তোমাকে দেখতে চাই। নিজের কাছেই কিছুটা হাস্যকর শোনালো যে আমি একটা পেতনির সাথে দেখা করতে চাচ্ছি। লোকে শুনলে কি ভাববে? ক্যাম্পাস থেকে ফিরে এসেও তার কোনো খোঁজ পেলাম না, তবে আমার কাপড়গুলো ঠিকই গোছানো ছিল। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ জানালার দিকে চোখ পড়ল। একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। বুকের ভেতর ধক করে উঠল। পরক্ষণেই সামনে নিলাম নিজেকে। ভালো করে দেখার জন্য জানালার দিকে এগিয়ে গেলাম। ভয়ে ভয়ে জানালার সিঁড়ি খুললাম। এ কি, আমি এখানে আসলাম কিভাবে? তাহলে কি কালকে রাতে যে ঘটনা ঘটেছিল সেটি কি ঠিকই ছিল? যদি ঠিকই থাকে তাহলে আমার কোনো ক্ষতি করলো না কেন? না, আমাকেই এর রহস্যটা খুঁজে বের করতে হবে। আমি সেখান থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু না খেয়েই বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা করলাম। কিন্তু আমার মনের ভিতরে শুধু একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছিল, জানালার পাশে ভেসে ওঠা সেই অস্পষ্ট মায়াবী মুখটি। মনে হচ্ছে যেন কত আগের চেনা। আমার সারাটা দিন এভাবেই ভাবতে ভাবতে কেটে গেল।
সন্ধ্যার পরে আমি বাড়ি ফিরে এলাম। আজ মনে মনে ভাবলাম তার সাথে আমাকে কথা বলতেই হবে। কেন সে আমার সাথে লুকোচুরি খেলছে? তারপর আমি আবার সেই জানালা পাশে গিয়ে দাঁড়ালাম এবং তাকে স্মরণ করতে থাকলাম। মিনু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমাকে দেখতে চাই। আমি জানি তুমি আমার আশেপাশেই আছো। এভাবে অনেকক্ষণ পার হয়ে গেল, আমি কোনো কিছুই দেখতে পেলাম না। আমি একরাশ হতাশা নিয়ে বিছানার দিকে তাকালাম। তাকাতেই দেখলাম কেউ একজন আমার বিছানার উপর বসে আছে। কে কে ওখানে? আমি মিলু। মিলু নামটা শোনার সাথে সাথে শরীরের ভেতরে কেমন একটা কাঁপুনি নিয়ে উঠল। রুমের মধ্যে ঝোড়ো বাতাস বইতে শুরু করল। হঠাৎ করে কোথা থেকে যেন একটা ছবি উড়ে আসলো। আমি ছবিটি তুলে দেখতেই আমার চোখ কপালে উঠে গেল। এ কি, ছবিটা দেখতে তো হুবহু আমার মতোই। এটা কার ছবি? কেন নিজেকে চিনতে পারছেন না? এটা আপনার ছবি। আমার ছবি এখানে আসলো কিভাবে? কিভাবে আসলো শুনুন তাহলে। আমি বল্লমপুর গ্রামে বসবাস করতাম। তখন আমার বয়স ছিল আনুমানিক 17 বছর। আমি গ্রামের পাশে একটি স্কুলে পড়াশোনা করতাম। পড়াশোনার ফাঁকে নীরব নামে একজনের সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। ধীরে ধীরে কথা বলা, সেইখান থেকে ভালো লাগা। সেই ভালো লাগা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছিল তা আমি বুঝতেই পারিনি। নীরব, বাবা তো আমার জন্য ছেলে দেখছে। পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বলছো কি এসব? আমি তো তোমাকে হারাতে চাই না মিলু। আমি তোমার বাবার সাথে কথা বলবো। তুমি ঠিক বলছো তো? সত্যিই কথা বলবে? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। কাকু, ও কাকু, বাড়িতে আছেন? কে? কে ওখানে? আগে কাকু, আমি নীরব। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি আপনার পাশের গ্রামেই থাকি। আমি আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য এসেছি। আচ্ছা, কি বলবে বলো। কাকু, আমি মিলুকে পছন্দ করি। আপনি অন্য কারোর সাথে মিলুকে বিয়ে দেবেন না। যত বড় মুখ নয় তত বড় কথা। বেরা বেরা বলছি। হারামজাদা, আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা। কাকু, আমার কথাটা একবার অন্তত শুনুন। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। দোহাই, আমি আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে আমার কাছ থেকে মিলুকে কেড়ে নেবেন না। এখন থেকে তোকে যদি আমার মেয়ের পাশে দেখেছি, হাত পা ভেঙে ফেলবো। আমি এই সত্যই আমার মেয়ে বিয়ে দিব। আয় ভেতরে আয়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তারপর একদিন আমরা স্থির করলাম আমরা বাড়ি ছেড়ে গভীর রাতে দূরে পালিয়ে যাব। ওই সময় গ্রামে তেমন একটা গাড়ি ঘোড়া চলত না, তাই নৌকাই ছিল আমাদের একমাত্র সম্বল। আমি গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে গেলাম। নীরবকে খবর দিয়ে রেখেছিলাম সে যেন নদীর পাড়ে আমার জন্য অপেক্ষা করে। তুমি এসেছো? চলো চলো, তাড়াতাড়ি চলো, আমি এই দিক থেকে সব কিছু ব্যবস্থা করে রেখেছি। আমি ওই দিন রাতে নীরবের হাত ধরে নৌকায় করে গ্রাম থেকে শহরে চলে আসি। তারপর আমরা এই ছোট্ট বাড়িতে উঠি। শহরে এসে আমরা নতুন জীবনের স্বপ্ন দেখেছিলাম। এই ছোট্ট বাড়িটা আমরা ভাড়া নিয়েছিলাম নিজেদের স্বপ্নের বাসা হিসেবে। নীরব বাইরে চাকরি করতে যেত আর আমি বাড়িটা গোছানো আর নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আমাদের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু একদিন কে
ভাবি সাহেব, নীরব আর নেই। একটা দুর্ঘটনায় সে মারা গেছে। কি বলছেন? এটা কিভাবে সম্ভব? এদিন আমার জীবনের সব কিছু শেষ হয়ে গিয়েছিল। নীরব ছিল আমার সব কিছু। তাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারতাম না। আমি দিন রাত এই বাড়িতেই তার জন্য অপেক্ষা করতাম আর ভাবতাম যদি কোনোভাবে সে ফিরে আসে, কিন্তু সে আর ফিরে আসেনি। আমাদের যে বাড়িওয়ালা, সে মোটেও ভালো মানুষ ছিল না। সে সব সময় আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাইতো। একদিন রাতে সে আমার দরজায় কড়া নাড়ে। কে? আমি তখন চিৎকার করতে চাইলাম, কিন্তু তখনই বাড়িওয়ালা আমার গলা টিপে ধরলো। এজন্যই আমি এই বাড়িতে কারো না কারো উপস্থিতি অনুভব করতে পারতাম। আমার কাছেও এটা মনে হতো যে সে যেই হোক আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু আমি জানি না মৃত্যুর পরেও আমি কেন এই বাড়ি ছেড়ে যেতে পারিনি। এই বাড়ির প্রতিটি কোণায় আমাদের স্মৃতি জড়িয়ে আছে। আর আজ এতদিন পর আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি বলছো আমি নীরব? হ্যাঁ, কারণ এটা তোমার পুনর্জন্ম। আর তোমার এই বাড়িতে আসাটাও কোনো কাকতালীয় ঘটনা নয়। এটাই হয়তো আমাদের নিয়তি। এরপর থেকে আমি আর মিলু একসাথে এই বাড়িতেই থাকতে শুরু করলাম। সে মোটামুটি আমার সব কাজই করে দিত, কিন্তু আমাদের ভালোবাসা ছিল অনুভূতির। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে।